যে ভুল সংশোধনী দাখিলার মূলত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো এখন আলোচনা করার কথা ছিল, যে আমরা আলোচনা করব যে ভুল সংশোধনী দাখিলার আহ, মূলত প্রথম পয়েন্টটা যেটা আলোচনা করতেছিলাম, 1 নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে স্যার যদি টাকা লিখতে আমরা কোনো ভুল করে থাকি, যদি টাকা লিখতে আমরা কোনো ভুল করে থাকি, তাহলে আমাদের টাকাটা কম লিখেছি নাকি বেশি লিখেছি এটা খেয়াল করব, তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। 12,800 টাকার বেতনের হিসাবের বইতে, এটা বলতে চাচ্ছিলাম তোমাদেরকে, যে বইতে কথাটা বললে বা জাবেদায় ভুল হয়েছে বললে, তাহলে স্যার অ্যান্সার এখন দেওয়ার দরকার নেই, আমার কথাটা শুনি সবাই। বেতন হিসাবের বইতে ভুল হয়েছে মানে আমরা পুরো জাবেদাতেই ভুল করেছি, এটা মনে রাখতে হবে যে আমি পুরা জাবেদাটা ভুল করেছি। অর্থাৎ বেতন হিসাবে বই, অর্থাৎ বেতন ডেবিট, আর হচ্ছে স্যার নগদান ক্রেডিট, এটা হচ্ছে আমার বেতন হিসাবের স্বাভাবিক জাবেদা। এটা কত টাকা লেখা উচিত ছিল? এটা 12,800 টাকা লেখা উচিত ছিল। বেতনের ডেবিটে 12,800 এবং নগদানের ক্রেডিটে 12,800 লেখা উচিত ছিল। আমরা ভুলে 18,200 লিখেছি, আমরা একটু বেশি বেশি মাইনাস করে ফেলেছি, তাই না স্যার? আমরা 18,200 লিখে ফেলছি, 18,200। তার মানে বেতনের ডেবিটে আমি বেশি লিখে ফেলেছি 5,400 টাকা। 5,400 টাকা আমি বেতনের ডেবিটে 5,400 টাকা ভুলে বেশি লিখে ফেলেছি। আর নগদানের ক্রেডিটে আমি ভুলে 5,400 টাকা বেশি ক্রেডিট করে ফেলেছি, মানে বেশি কমায় ফেলছি নগদ টাকাটা, আর বেতনের টাকাটা বেশি বাড়ায় ফেলছি। তো আমরা জাস্ট টাকার ভুল হলে টাকার ভুলটা কি করেছি সেই অনুযায়ী কাজ করব। অর্থাৎ আমি বেতনে মানে 5,400 টাকা কিভাবে বুঝলাম, এই 18,200 থেকে 12,800 টাকা মাইনাস করে দিলেই বোঝা যায় যে আমরা 5,400 টাকা বেশি লিখে ফেলেছি। তো 5,400 টাকা আমাকে কমাতে হবে, 5,400 টাকা কমাতে হবে। বেতনের ডেবিটে 5,400 বেশি আছে, তাহলে সংশোধন হচ্ছে বেতনের ক্রেডিটে 5,400 দিতে হবে, আর নগদানের ক্রেডিটে 5,400 বেশি হয়ে গেছে, তার মানে নগদানের ডেবিটে দিতে হবে 5,400। তাহলে এটা মূলত সংশোধন হয়ে যাবে। তাহলে এখন স্যার অ্যান্সারটা একটু খেয়াল করি। এখন অ্যান্সারটা খেয়াল করব আমরা, যে এখানে কোথায় রয়েছে নগদানের ডেবিটে 5,400 এবং বেতনের ক্রেডিটে 5,400। সেটা হচ্ছে স্যার অ্যান্সার অনেকেই ডি দিয়েছো, ঠিক আছে, এটা হচ্ছে স্যার ডি নাম্বারটা আমাদের অ্যান্সার হবে, যে নগদানে আমাদের এখানে টাকাটা বাড়বে আর বেতনের টাকাটা কমিয়ে দিব। ধন্যবাদ তোমাদেরকে। এরপরে যদি আমাদের টাকার ভুল না হয়, যদি জাবেদার ভুল হয়, সেক্ষেত্রে আমরা কি করব স্যার? সেক্ষেত্রে জাবেদার ভুল হলে আমরা এই চিন্তাটা করব, যেটা আমি তোমাদের লিখে দিয়েছিলাম, যে জাবেদাটা আমাদের কি দেওয়া উচিত ছিল আর ভুলে আমরা কি জাবেদা দিয়ে ফেলেছি, ভুলে কি করেছি, হ্যাঁ, আর কি দেওয়া উচিত ছিল, এরকম। আচ্ছা স্যার, একটু খেয়াল করবো এটা। 2 নাম্বারটা একটু কঠিন স্যার। করিমের নিকট হতে প্রাপ্ত, তারপরে তোমরা অনেকেই বাহ অনেক সুন্দর, হ্যাঁ পারছো, অ্যান্সার পারছো অনেকেই। করিমের নিকট হতে প্রাপ্ত 100 টাকা করিমের হিসাবে ডেবিট করা হয়েছে। অনেকেই জানি না বা বুঝতেছি না, তাদের উদ্দেশ্যে বলি যে করিমের থেকে আমি টাকা পেয়েছি, তার মানে করিম হচ্ছে আমার একটা দেনাদার। তার মানে আমি নগদান হিসাব ডেবিট করেছি। আমার জাবেদা করার কি উচিত ছিল খেয়াল করে দেখো, আমার জাবেদা করা উচিত ছিল নগদান ডেবিট 100, আর হচ্ছে করিম করিম ক্রেডিট 100। তার নগদানে যেহেতু কোনো ভুল বলা নাই, তার মানে নগদানে আমি কোনো ভুল করি নাই, তার মানে আমি, আমার সঠিক ছিল হচ্ছে করিমকে ক্রেডিট করা 100 টাকা। আমরা ভুলে কি করছি, ভুলে করিমকে আমরা ডেবিট করেছি 100 টাকা। স্যার খেয়াল করে দেখি, আমি তো বলেছি যে যখন দফার ভুলগুলো হয় তখন মূলত আমরা সংশোধন করি, যে যেটা লেখা উচিত ছিল সেটা একবার লিখবো, আর যেটা ভুল করেছি সেটাকে সরি বলবো বা উল্টায় দিব। ঠিক আছে স্যার, করিমকে ক্রেডিট করতে হবে, এটা আমাদের উচিত ছিল। তাহলে করিম ক্রেডিট 100 টাকা। আর এই যে করিমকে ডেবিট করে ভুল করছি সেটাকে আমার ঠিক করতে গেলে করিমকে ক্রেডিট করতে হবে আরো 100 টাকা, অর্থাৎ করিম ক্রেডিট হচ্ছে 200 টাকা। আর একটা দফা তো নাই স্যার, ডেবিটের কোনো দফা নাই, তো কোনো দফা না থাকলে সেক্ষেত্রে আমরা লিখি হচ্ছে স্যার অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাব ডেবিট 200 টাকা। তোমরা এভাবেও চিন্তা করতে পারো, বাট যারা এভাবে চিন্তা না করে কলেজের স্টাইলে চিন্তা করছি তারা সেভাবেই অ্যান্সার করবা, তাহলেই হয়ে যাচ্ছে স্যার। আমাদের মূল লক্ষ্য যে এমসিকিউটা রাইট হওয়া বা আমরা জিনিসটা কারেক্ট করে আসবো ইনশাআল্লাহ,
সেটা। অর্থাৎ করিমের কাছ থেকে টাকা পাইছি, করিম যাকে মাইনাস করার কথা ছিল 100 টাকা, আমরা উল্টা আরো ওকে ডেবিট করে প্লাস করে দিয়ে রাখছি 100। তাহলে মনে মনে চিন্তা করবো যে আমি তো তাহলে আসলে তাকে বেশি লিখে ফেলছি, অর্থাৎ 200 টাকা আমাকে এখন তার মাইনাস করে দিতে হবে। সেই হিসেবে অনিশ্চিত হিসাব ডেবিট এবং করিম হিসাব ক্রেডিট 200 টাকা। যারা অ্যান্সার দিয়েছো সকলকেই ধন্যবাদ। ঠিক আছে স্যার, আর একটা দেখাবো ম্যাথ, এখানে ভুল সংশোধনীর অনেকগুলো ম্যাথ দিয়ে রেখেছিলাম, কিন্তু ভুল সংশোধনীর গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে স্যার এই যে ভুলক্রমে 3 নাম্বার জাবেদাটা, এটা একটু আমাদের কাছে গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ তুলনামূলকভাবে। 3 নাম্বারটা করতে পারো, যারা পারি করি, আর না হলে আমি হচ্ছে এখানে বুঝিয়ে দিচ্ছি 3 নাম্বারটা। 3 নাম্বারটা বুঝতে হবে স্যার আমাদের। সেটা হচ্ছে একটি বিক্রয় ফেরত ভুলক্রমে দৈনিক ক্রয় বইতে লিপিবদ্ধ হয়েছে। খেয়াল করি স্যার, বিক্রয় ফেরতের জাবেদাটা আমাদের সঠিক হওয়ার কথা ছিল, ভুলে আমরা ক্রয় বইতে লিখছি। বিক্রয় ফেরতের জাবেদাটা কি? বিক্রয় ফেরতের জাবেদা হচ্ছে বিক্রয় ফেরত হচ্ছে স্যার বিক্রয় ফেরত ডেবিট। বিক্রয় ফেরতের জাবেদা বিক্রয় ফেরত ডেবিট, আর হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট। দেনাদার ক্রেডিট। তাহলে বিক্রয় ফেরত জিনিসটা আমরা ভুলে লিখে ফেলেছি আমরা হচ্ছে স্যার ক্রয় বইতে, দৈনিক ক্রয় বইতে লিখে ফেলেছি। ভুলে দৈনিক ক্রয় বইতে লিখে ফেলেছি। ক্রয় বই মানে কি? ক্রয় বই মানে হচ্ছে স্যার ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে পাওনাদার ক্রেডিট। স্যার এই ভুলটা এক্স্যাক্টলি সঠিক কি হইতো? এক্স্যাক্টলি সঠিক হইতো এরকম যে আমরা সঠিক যেটা সংশোধন কি হইতো, সংশোধন হচ্ছে আমরা যেটা উচিত ছিল লেখা সেটা অবশ্যই লিখবো, আর যেটা ভুল করেছি সেটাকে উল্টায় দিব। এটা হচ্ছে আমাদের স্যার সঠিকটা, সংশোধনটা। অর্থাৎ আমার সংশোধনে অবশ্যই লিখতে হবে বিক্রয় ফেরত ডেবিট দেনাদার ক্রেডিট। অর্থাৎ যা আমরা সঠিক ছিল, উচিত ছিল, সেটা আমরা অবশ্যই লিখব, আর যেটা ভুল করেছি সেটাকে উল্টায় দিব। অর্থাৎ আমার ভুলেরটাকে উল্টায় দিলে, সরি বললে এটা আসতো যে পাওনাদার ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। এইটা আমাদের অ্যান্সার হইতো, কিন্তু স্যার চারটা কিন্তু জাবেদার অপশনে দেওয়া নাই। তুলনামূলকভাবে আমরা দেখলাম মিলাই যে ওরা দেনাদার আর পাওনাদারটা অপশনে দেয় নাই, এটা তাদের ব্যাপার। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি দেয় না, এটা আমাদের কিছু করার নাই, বাট এক্স্যাক্টলি কিন্তু ওইটাই রাইট ছিল। তো আমরা যেহেতু অ্যান্সার দেখবো কাছাকাছি কোনটা গেছে, অর্থাৎ বিক্রয় ফেরত ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ কাছাকাছি গিয়েছে এটা। তারা দেনাদার পাওনাদারের বিষয়টা যেহেতু নেয় নাই, সমস্যা নাই, আমরা কাছাকাছি দেখলাম যে কোন বিষয়টা মিলতেছে। অর্থাৎ আমার এই বিক্রয় ফেরতটা হচ্ছে ডেবিট, এটা আসলো, যেটা উচিত ছিল আমি লিখলাম, আর ক্রয়কে ডেবিট করেছিলাম, এটা আমি ভুল করেছি, এজন্য তাকে আমার ক্রেডিট করতে হচ্ছে স্যার। আচ্ছা স্যার, আমরা এখন একটু জানাই টেক্সটে বুঝতে পারলাম কিনা, একটু টেক্সটে জানাই, আমি যে বুঝাইলাম যে মেথডে, এই মেথডটা বুঝতে পেরেছি কিনা টেক্সটে জানাই। ঠিক আছে স্যার, আজকের লেকচারে আমাদের এর পরে একদম জায়ান্ট টপিক, ঠিক আছে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আজকের লেকচারের ইউনিট 4, 5 and 6, তিনটা ইউনিট মিলে একটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে অবচয়। মূলত তিনটা ইউনিট মিলেই হচ্ছে অবচয় রয়েছে। তো আমরা এই তিনটা ইউনিটকেই স্যার দেখবো এখন, যে অবচয় সংক্রান্ত বিষয়গুলো কিভাবে প্রশ্ন এসেছে এবং কি ধরনের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে, সে অনুযায়ী আমরা কিভাবে সলভ করতে পারি। তো এখানে যেটা রয়েছে আমরা অলরেডি সেটার ক্লাস সবাই করেছি এবং সেই সম্পর্কিত বিষয়গুলো আমরা জেনেছি, এবং অবচয়ের বিভিন্ন ধরনের পদ্ধতি সম্পর্কিত আলোচনা অলরেডি আমরা জানি। সরল রৈখিক অবচয়, ক্রমহ্রাসমান অবচয়, বর্ষ সংখ্যা পদ্ধতি, বিভিন্ন ধরনের পদ্ধতি আমরা জানি। তো আমি গত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 25 বছরের কোশ্চেন আছে সেই অনুযায়ী যে 4-5 স্টাইলের ম্যাথ বারবার আসছে সেই ম্যাথগুলো আমি এখন তোমাদেরকে করে দেখাবো, এবং তার সাথে সাথে দেখবো যে তোমরা বুঝতে পারছো কিনা সেটা আমাকে জানাতে হবে। তাহলে স্যার অবচয়ের ম্যাথগুলো পারার জন্য কিছু বেসিক সূত্র জানতে হবে, আমি চাচ্ছি তোমরা এখন সূত্রগুলো লিখে নাও। সেটা হচ্ছে স্যার অবচয়ের জন্য আমাদের কিছু বেসিক সূত্র জানা থাকতে হবে সবারই। টপিকের হেডিং আমরা দেই যে অবচয়ের ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো জানতে হয় অ্যাকচুয়ালি অবচয়ের ক্ষেত্রে।
প্রথমে আমরা মূলত সরলরৈখিক এবং ক্রমহ্রাসমান জের পদ্ধতিতেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই 25 বছরের কোশ্চেন গুলো ঘুরায় ফিরায় চলে আসে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে আসলে অবচয়গুলো নির্ণয় করে থাকি, আমরা 1 নম্বরে সূত্র লিখব। 1 নম্বরে যে আমরা যদি সরলরৈখিকের অবচয় নির্ণয় করার কথা চিন্তা করি, সরলরৈখিকের ক্ষেত্রে অবচয়, আমি সেটা সরলরৈখিকটা পরে লিখে দিব, আপাতত আমরা লিখি অবচয়টা কিভাবে বের হয়। অবচয়টা হচ্ছে যে সম্পত্তিটা রয়েছে সেই সম্পত্তির অবচয় যোগ্য মূল্য, অর্থাৎ আমরা যদি একটা মেশিন ক্রয় করি 1 লক্ষ টাকা দিয়ে, সেটার যদি সংস্থাপন ব্যয় হয়, সংস্থাপন ব্যয়, অর্থাৎ সেই সংস্থাপন ব্যয়টা আবার যোগ করতে হয়, তাহলে সেটা মিলে হয় স্যার অবচয়যোগ্য মূল্য। তাহলে অবচয় বের করার একটা সহজ সূত্র হচ্ছে অবচয়যোগ্য মূল্য গুণন পার্সেন্টেজ, অবচয়ের হার, অবচয়ের হার। এটা হচ্ছে একদম বেসিক একটা সূত্র। এই সূত্রটা দিয়ে আমরা সরলরৈখিকেরও অবচয় বের করতে পারি, ক্রমহ্রাসমান জেরেরও অবচয় বের করতে পারি। এই সূত্রটা হচ্ছে একদম বেসিক দুইটার ক্ষেত্রে, সরলরৈখিক এবং ক্রমহ্রাসমান। কিন্তু অবচয়ের ক্ষেত্রে সরলরৈখিকে আরেকটা পদ্ধতিতে আমরা অবচয় নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে উক্ত সম্পত্তি বা মেশিনের অবচয়যোগ্য মূল্য, মেশিনের অবচয়যোগ্য মূল্যকে যদি আয়ুষ্কাল দিয়ে ভাগ করা হয়, উক্ত সম্পত্তি বা সহজে বোঝার জন্য বলতেছি মেশিনের অবচয়যোগ্য মূল্য, এটাকে যদি আমরা আয়ুষ্কাল দিয়ে ভাগ করি, তাহলে আমরা কিন্তু স্যার অবচয়টা পাবো। এবং এটা স্যার খেয়াল রাখতে হবে, এই পদ্ধতিটা শুধু কিন্তু সরল রৈখিকের ক্ষেত্রে কাজে লাগবে। অর্থাৎ আমরা অবচয়যোগ্য মূল্যকে আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় আসবে না। ক্রমহ্রাসমান জের পদ্ধতি সরলরৈখিক পদ্ধতির অবচয় করতে গেলে 1 নাম্বারটা দুটাতেই খাটবে, অবচয় ইকুয়াল টু অবচয়যোগ্য মূল্য ইনটু অবচয় হার। কিন্তু অবচয় সরলরৈখিকের ক্ষেত্রে এভাবেও নির্ণয় করা যায়, অর্থাৎ মেশিনের মূল্যটাকে তার আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে অবচয় বের হয়। এরপরে স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইটা কোশ্চেন আসছে অবচয়ের হার নিয়ে। অবচয়ের হার নিয়ে দুটো কোশ্চেন ছিল, তো আমরা অবচয়ের হারের সূত্রটা একটু শিখে রাখবো। স্যার আমরা মূলত যখন ক্যালকুলেটর ছিল তখন কিন্তু ক্রমহ্রাসমান জেরে অবচয়ের হার নির্ণয়ের একটা বড় সূত্র শিখতাম বা একটা রুট ওভারের সূত্র শিখতাম, সেই সুযোগটা এখন আমাদের নাই। এখন আমাদেরকে অবচয়ের হার নির্ণয়ের সূত্র এভাবে শিখতে হবে, অবচয়ের হার ইকুয়াল টু 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। স্যার 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল, এটা হবে স্যার সরলরৈখিকের ক্ষেত্রে। সরলরৈখিকের যখন অবচয়ের কথা বলবে তখন আমরা অবশ্যই কি করব, অবচয়ের হার হচ্ছে 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। এটা আমাদের প্রয়োজন আছে, অবচয়ের হারটা নির্ণয় করতে বলে আমাদেরকে। তারপর স্যার আমরা যদি অবচয়ের হার যদি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ব্যবহার করতে চাই, আমরা এই সংক্রান্ত ম্যাথ কিন্তু করব একটু পরেই। আমি অবচয়ের অনেকগুলো ম্যাথ দিয়ে রাখছি, সেই ম্যাথগুলো আমরা 8-10টা ম্যাথ দিয়েছি, ওই সবগুলোই আমরা সলভ করব আজকে। সেটা হচ্ছে স্যার অবচয়ের হার যদি ক্রমহ্রাসমানে চায়, সেখানে আমাদের অ্যানসারটা হবে স্যার 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল, অর্থাৎ সূত্রটা সেম থাকবে, শুধু গুণ হবে 2 দিয়ে। 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল ইনটু 2, এটা হবে স্যার ক্রমহ্রাসমান জের পদ্ধতির ক্ষেত্রে, ক্রমহ্রাসমান জের পদ্ধতির ক্ষেত্রে। এই 4টা তথ্য সূত্র লিখে ফেলো সাথে সাথে। এবং একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেই তথ্যটা স্যার মনে রাখতে হবে, এটা হচ্ছে স্টার দিয়ে একটা লাইন লিখে রাখো, যে ভগ্নাবশেষ মূল্য ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বিবেচিত হয় না, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বিবেচিত হয় না। তাছাড়া সকল পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য মাইনাস হয়। স্যার এটা যেহেতু একটু ক্রমহ্রাসমানে আলাদা, তাই আমি ক্রমহ্রাসমানের ক্ষেত্রে হিসাব করে এটা তোমাদেরকে মনে রাখতে বলতেছি, যে ভগ্নাবশেষ মূল্য ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বিবেচনা করা হয় না বা বিবেচিত হয় না, পদ্ধতিতে বিবেচিত হয় না।
স্যার আমাদের বেসিক যে বিষয়টা আমরা আর মাত্র 4টা সূত্র লিখবো, কিন্তু আমাকে জানাতে হবে স্যার লিখছেন কিনা, এটা একটু জানাতে হবে আমাকে, লেখা হয়েছে কিনা, অথবা একটা স্ক্রিনশট ধাম করে তুলতে পারো তোমরা, তুললেই স্যার সহজে এটা পরে তোমরা লিখেও নিতে পারবা চাইলে। ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আমরা 4টা আমরা সূত্র দেখলাম এবং এই খাতার মধ্যে সূত্রগুলো দিয়েই কিন্তু আমরা সবগুলো কোশ্চেন সলভ করব। 5 নম্বরে যে সূত্রটা সেটা হচ্ছে কোন সম্পত্তির জের বের করতে বলা হয়। সেটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেনগুলো আসছে, 3টা কোশ্চেন আসছে, 3টাতেই যন্ত্রপাতি নামে আসছে, যে যন্ত্রপাতির জের নির্ণয় করো, যন্ত্রপাতির জের নির্ণয় করো। স্যার অ্যাকচুয়ালি যন্ত্রপাতির জের বলতে যন্ত্রপাতির খতিয়ানের সমাপনী জেরটা বোঝাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি খতিয়ানে কিন্তু আগে থেকে কোনো যন্ত্রপাতি কেনা থাকলে সেটা আমাদের প্রারম্ভিক যন্ত্রপাতি হিসেবে আসে, নতুন করে যন্ত্রপাতি কিনলে সেটা যোগ হয়। তাহলে সহজ কথায় আমরা এটাকে বলবো মোট যন্ত্রপাতি। আমি ম্যাথ করিয়ে দিব এটা অনুযায়ী, সমস্যা নেই। মোট যন্ত্রপাতি থেকে যদি কোনো যন্ত্রপাতি বিক্রি করা হয় তাহলে সেই বিক্রিত যন্ত্রপাতির ক্রয় মূল্যটা শুধু মাইনাস হয়। বিক্রিত যন্ত্রপাতির ক্রয় মূল্যটা শুধু মাইনাস হবে স্যার, বিক্রিত যন্ত্রপাতির ক্রয় মূল্য। একদম কনফিডেন্টলি এই কাজটা করলে তাহলে যন্ত্রপাতির জের যে কোনো ম্যাথই অ্যান্সার করতে পারবা। যন্ত্রপাতির জের যে মোট যন্ত্রপাতি থেকে শুধু মাইনাস করতে হবে একটা পয়েন্ট, সেটা হচ্ছে বিক্রিত যন্ত্রপাতিটার ক্রয় মূল্যটা মাইনাস করতে হবে, আর কিছু মাইনাস করা যাবে না, আর কোনো কিছু প্লাসও করা যাবে না, কোনো কাজ নাই, তাহলে যন্ত্রপাতির জেরটা বের হয়ে যাবে ইজিলি। এবং সবচেয়ে কঠিন প্রশ্ন এবং সবচেয়ে বেশি এসেছে যেটা, যা আমাদের অবচয় থেকে 8-10টা প্রশ্ন শুধু এরকমই আসছে, 8-10টা প্রশ্ন একই স্টাইলে আসে, সেটা হচ্ছে যে এই সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি, অর্থাৎ আমি যদি সেটাকে যন্ত্রপাতি বলি তাহলে যন্ত্রপাতি বিক্রয়জনিত সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি, লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে, এই ধরনের প্রশ্ন আসতে পারে স্যার। যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি, এক্ষেত্রে কনফিডেন্টলি যা বলতেছি এইভাবে সূত্র অনুযায়ী হচ্ছে আমাদের কাজগুলো করতে হবে। যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি আমাদের বের হবে বিক্রয় মূল্য, অর্থাৎ যে যন্ত্রপাতিটা আমরা বিক্রি করেছি তার বিক্রয় মূল্য মাইনাস পুস্তক মূল্য, বিক্রয় মূল্য মাইনাস পুস্তক মূল্য, পুস্তক মূল্য বা বই মূল্য যেটাই বলি না কেন, বিক্রয় মূল্য মাইনাস পুস্তক মূল্য। যদি অ্যানসারটা মাইনাসে আসে, নেগেটিভ আসে, তাহলে ক্ষতি হয়েছে, আর যদি অ্যানসারটা পজিটিভ আসে তাহলে আমরা বুঝবো যে লাভ হয়েছে, অর্থাৎ সবসময় বিক্রয় মাইনাস পুস্তক মূল্য লিখতে পারি আমরা। এরপরে স্যার 7 নম্বরে এখন অনেকেরই কোশ্চেন হচ্ছে স্যার পুস্তক মূল্যটা কিভাবে নির্ণয় করব, কারণ পুস্তক মূল্য প্রশ্নে দেওয়া থাকবে না, কোনো কোশ্চেনেই দেওয়া ছিল না অ্যাজ ইউজুয়াল, তাহলে আমাদেরকে পুস্তক মূল্য নির্ণয় করাটাও শিখতে হবে বা জানতে হবে। পুস্তক মূল্য বা বই মূল্য, পুস্তক মূল্য বা বহি মূল্য ইকুয়াল টু উক্ত সম্পত্তির ক্রয় মূল্য, উক্ত সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়, ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। স্যার এখন স্যার কারো মনে যদি কোশ্চেন জাগে পুঞ্জীভূত অবচয় কি, তাদের উদ্দেশ্যে এটা বলে রাখি যে সম্পদ যত বছরের ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সম্পত্তিটি যত বছর ব্যবহার হয়েছে তার মোট অবচয়, যন্ত্রপাতি যদি 4 বছর ব্যবহার করা হয় 4 বছরের কত অবচয় হয় মোট, অর্থাৎ মোট অবচয়কে আমরা পুঞ্জীভূত অবচয়টা ধরব, পুঞ্জীভূত অবচয় বলবো। স্যার কোন সম্পত্তি সেটা যন্ত্রপাতি হোক, দালান কোঠা হোক, আসবাবপত্র হোক, যাই হোক, সেই সম্পত্তি যত বছর ব্যবহার করা হবে, যত বছর ব্যবহার করা হয়েছে তার মোট অবচয়কে পুঞ্জীভূত অবচয় বলবো আমরা স্যার।
এটুক পর্যন্ত যদি আমাদের কাজ হয়ে থাকে, লেখা হয়ে থাকে, তারপরে আমরা অবশ্যই চলে যাব হচ্ছে এই সংক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি কি ধরনের ম্যাথ আসছে, এই 7টা সূত্র যে লিখাইলাম, এই 7টা সূত্র মনে রাখতে হবে। আর আপনাদের যে বেসিক নলেজটা আছে, সেই নলেজ থেকে কিছু জিনিস আমরা অ্যাপ্লাই করব ইনশাল্লাহ। সেভাবে আমরা ইনশাল্লাহ সবগুলো কোশ্চেন সলভ করতে পারবো আশা রাখছি। তাহলে স্যার আমাকে একটু জানান আপনারা যে লেখা অল ডান কিনা, সবার লেখা শেষ হলো কিনা, তারপর ম্যাথে যাব। ওকে স্যার, অনেকেই ডান লিখেছে, একজন লিখেছে শেষ। আচ্ছা আচ্ছা স্যার, আমি স্ক্রিন শেয়ারিং এ চলে যাচ্ছি। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন গুলো রয়েছে সেখান থেকে আমি প্রশ্নগুলো তোমাদের এখানে অ্যান্সার করার চেষ্টা করব। ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ আমার এই সূত্রগুলো লিখে ফেলার জন্য। এখন এখন আমি এইখান থেকে মূলত একটা একটা করে হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করি। যে প্রথমেই যে কোশ্চেনটা রয়েছে, কোশ্চেনটা একটু আমরা খেয়াল করি। স্যার অনেকগুলো তথ্য দেয়া রয়েছে, অনেক হিজিবিজি করা, হ্যাঁ এগুলো সব কনফিউজড করার জন্য, আপনাদেরকে কনফিউজড করে দেওয়ার জন্য মূলত। খেয়াল করে দেখি স্যার, বলেছে যন্ত্রপাতির জের জানুয়ারির 1 তারিখে, জানুয়ারির 1 তারিখে হচ্ছে 80,000 টাকা। 1 তারিখে 80,000 টাকা যন্ত্রপাতি আমাদের ছিল, বছরে আবার 40,000 টাকা যন্ত্রপাতি কেনা হলো। তাহলে আমার টোটাল এখন মোট যন্ত্রপাতি কত হবে স্যার? মুখে মুখে চলে আসবে। 80,000 টাকা যন্ত্রপাতি ছিল, আবার কিনছি 40,000, তাহলে আমাদের মোট যন্ত্রপাতি হচ্ছে 1,20,000 টাকা। এখন বলতেছে যন্ত্রপাতি যার ক্রয় মূল্য ছিল 20,000 টাকা, তার অবচয়ে সঞ্চিতি 5,000 টাকা, বিক্রি করা হলো 13,000 টাকায়। তাহলে 30শে নভেম্বর যন্ত্রপাতির জের কত টাকায় রয়েছে? এই কোশ্চেনটা 3বার আসছে ডিউতে। স্যার যন্ত্রপাতির জেরটা কিভাবে নির্ণয় করা হয়? যন্ত্রপাতির জের বলুক আর যে কোনো সম্পত্তির জের বলুক, আমরা মোট সম্পত্তি থেকে যদি কোনো ওইটা বিক্রি করে থাকি, তাহলে সেটা ক্রয় মূল্যটা আমরা শুধু মাইনাস করে দিব। অর্থাৎ খেয়াল করে দেখি স্যার, আমরা যদি একটু খেয়াল করি, আমাদের মোট যন্ত্রপাতি হচ্ছে এখানে 1,20,000 টাকা, আর বিক্রি করেছি যে যন্ত্রপাতিটা, সেই যন্ত্রপাতিটা হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 20,000 টাকা, অনলি 20,000 টাকা। তাহলে স্যার শুধু 1,20,000 থেকে 20,000 মাইনাস করো, তাহলে অ্যান্সার চলে আসতেছে ইজিলি, অ্যান্সার চলে আসতেছে হচ্ছে স্যার 1,00,000 টাকা। 1,00,000 টাকা। অর্থাৎ যন্ত্রপাতি জেরের কথা বললে আমরা সবাই এই সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করব স্যার। একটু যারা অ্যান্সার পারছো তাদেরকে ধন্যবাদ, আর অন্যরা অ্যান্সারটা বুঝতে পারলাম কিনা একটু আমাকে জানান তো টেক্সটে, যে কিভাবে এটা হলো। মোট যন্ত্রপাতি মাইনাস বিক্রিত যন্ত্রপাতিটা শুধু ক্রয় মূল্য বাদ যাবে স্যার, বিক্রিত যন্ত্রপাতির শুধু ক্রয় মূল্যটা বাদ যাবে, অন্য কোনো তথ্য বাদ যাবে না। এগুলো শুধু কনফিউজড করে দেওয়ার জন্য আপনাদেরকে দিয়েছে, এটা কনফিডেন্ট থাকতে হবে স্যার। তাহলে এই অনুযায়ী আমরা এই সূত্রের কাজটা করে ফেললাম স্যার, যন্ত্রপাতির জেরের কাজটা করে ফেলছি। এখন এখন এর পরবর্তীতে আমাদের আর কি কোশ্চেন রয়েছে একটু খেয়াল করে দেখি। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 তে রয়েছে একটি 4 বছর ব্যবহারযোগ্য, 4 বছর ব্যবহারযোগ্য মেশিনের ক্রয় মূল্য হচ্ছে 10,000 টাকা। 4 বছর পর নিঃশেষ মূল্য, নিঃশেষ মূল্য স্যার কি ভগ্নাবশেষ মূল্য, অর্থাৎ ভাঙরি মূল্য, বিক্রি করলে কয় টাকা পাওয়া যাবে। 4 বছর পর নিঃশেষ মূল্য হচ্ছে 256 টাকা। এরপরে বলছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার কত টাকা। খেয়াল করে দেখেন স্যার, মানে আমাদের কোশ্চেনে অনেক তথ্য দেয়া আছে, ক্রয় মূল্য দেয়া আছে, ভগ্নাবশেষ মূল্য দেয়া আছে, এগুলোর কোনো কাজ নাই। আমাদের কাজে লাগবে কোনটা স্যার? আমাদের কাজে লাগবে হচ্ছে অবচয়ের হার। অবচয়ের হারের ক্রমহ্রাসমান জেরের সূত্র হচ্ছে 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল ইনটু 2। এটা হচ্ছে ক্রমহ্রাসমান জেরের অবচয়ের হারের সূত্র। অর্থাৎ 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল হচ্ছে 4 বছর, 4 গুণন 2, 4 25 100, 25 দুগুণে 50, অর্থাৎ আমরা এখানে ইজিলি লিখতে পারি 50%। যেহেতু আমাদের কাছে ক্যালকুলেটর নাই, আমরা ওই বড় সূত্রটা আমাদের আসে না পরীক্ষায়, ওই বড় সূত্রটা পরীক্ষায় ব্যবহার করতে আমরা পারবো না। সেক্ষেত্রে আমার ক্রমহ্রাসমানের এখন এই সহজ সূত্রটাই মনে রাখতে হবে, এবং এটা আমেরিকান পদ্ধতিতে ব্যবহার করা হয়। সো এটার যেহেতু বৈধতা আছে, সো ইজিলি ব্যবহার করতে পারবা ইনশাআল্লাহ, সমস্যা নেই স্যার। নাম্বার 2 আমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপরে নাম্বার 3 তে 2 এর মতোই রয়েছে, এটা তোমরা অ্যান্সার করো।
3 নাম্বারটা তোমরা অ্যান্সার করো, বলো, আমি দেখবো সবার 3 এর অ্যান্সারটা দেখবো। না স্যার, 3 এর অ্যান্সারটা আমি করে দিচ্ছি। 3 এর অ্যান্সারটা অনেক কঠিন হয়ে যাবে, বুঝতে পারছি, অনেকেই হয়তো পারবো না। এটা একটু খেয়াল করে দেখাই যে 3 এর অ্যান্সারটা আসলে কিভাবে আসে। কোশ্চেনটা একটু মনোযোগ দেই, যারা পারছি ভালো কথা, না হলে একটু বলে দেই যে অবচয়ের হার কত, এটা হচ্ছে কোশ্চেন, এবং সেটা কোন পদ্ধতিতে, সেটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে। স্যার, কোশ্চেন অনুযায়ী আমাদেরকে অ্যান্সারের দিকে যাইতে হবে। সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হারের সূত্র হচ্ছে, স্যার অবচয়ের হারের সূত্র হচ্ছে স্যার 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল, এটা হচ্ছে অবচয় হারের সূত্র। তাহলে 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল যখন আমরা লিখলাম, আমরা খেয়াল করে দেখতেছি আমাদের কি কোনো আয়ুষ্কাল দেয়া আছে? আমাদের কোনো আয়ুষ্কাল কিন্তু দেয়া নাই স্যার। তাহলে যেহেতু আমার কোনো আয়ুষ্কাল দেয়া নাই, তাহলে আয়ুষ্কালটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আয়ুষ্কাল কিভাবে নির্ণয় করা যায় একটু খেয়াল করি। এই ম্যাথটা কিন্তু সরল রৈখিক পদ্ধতি, অর্থাৎ যদি কোনো ভগ্নাবশেষ মূল্য থাকে সেটা আমাদেরকে মাইনাস করে নিতে হবে। এখানে তথ্য কি কি রয়েছে? তথ্য রয়েছে একটি ট্রাক 60,000 টাকায় ক্রয় করা হয়েছিল। 60,000 টাকা ট্রাক ক্রয় করেছি, যার ভগ্নাবশেষ মূল্য 12,000 টাকা, এবং এর মাসিক অবচয় হচ্ছে 1,000 টাকা। স্যার খেয়াল করি, এই তিনটা তথ্য থেকে আমাদেরকে আয়ুষ্কালটা বের করতে হবে। অর্থাৎ আমরা একটু চিন্তা করি যে সরলরৈখিক পদ্ধতিতে আমাদের এখানে প্রত্যেক বছরের অবচয়টা সেম হয়, প্রত্যেক বছরের অবচয় সেম হয়। যেহেতু মাসিক অবচয় 1,000 টাকা, তার মানে এক বছরের অবচয় হচ্ছে স্যার 12,000 টাকা। তাহলে 12,000 টাকা অবচয় হইতে কয় বছর লাগবে বা কত বছর লাগবে? আমার টোটাল অবচয়যোগ্য মূল্য কত? 60,000 মাইনাস 12,000 টাকা। যেহেতু সরলরৈখিক পদ্ধতিতে ম্যাথটা করতে হবে, যেহেতু সরলরৈখিকই করতে হবে, তাই আমাকে ভগ্নাবশেষ মূল্যটা মাইনাস করে নিতে হবে, অর্থাৎ 48,000 টাকা। তাহলে স্যার আমার অবচয়যোগ্য মূল্য হচ্ছে 48,000 টাকা, এক বছরে অবচয় হচ্ছে 12,000 টাকা। তাহলে কিন্তু আমরা খুব সহজে অলরেডি বুঝে উঠতে পারতেছি আমার এই 48,000 টাকা অবচয় হইতে 12,000 টাকা করে যদি প্রতি বছর হয়, কয় বছর লাগবে? 4 12 48, অর্থাৎ আমার টোটাল লাগবে হচ্ছে 4 বছর। 4 বছর লাগবে আমার টোটাল এটা অবচয় হতে। তাহলে স্যার 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল, 100 ডিভাইডেড বাই 4, 4 25 100, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 25%। প্রথমে অনেকেই অপশন এটা অ্যান্সার দিচ্ছিল, স্যার অপশন এটা অ্যান্সার হতো যদি এটা ক্রমহ্রাসমান পদ্ধতি হইতো, কারণ ক্রমহ্রাসমান পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিতে হয় না। ঠিক আছে, মনে কষ্ট পাওয়ার দরকার নেই। হ্যাঁ, ক্রমহ্রাসমান পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিতে হয় না অ্যাকচুয়ালি, সেজন্যই মূলত আমাদের অপশন এটা অ্যান্সার হতো যদি এটা ক্রমহ্রাসমান হতো। কিন্তু আমাদের ম্যাথ তো সরল রৈখিকের, সরল রৈখিকে অবশ্যই ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে অবচয়যোগ্য মূল্য নির্ণয় করতে হয়। এজন্য আমাদেরকে স্যার 60,000 থেকে 12,000 বাদ দিয়ে অ্যান্সার বের করতে হবে। 48,000 টাকা মোট অবচয়যোগ্য মূল্য, এক বছরে অবচয় 12,000, তাহলে টোটাল আমার লাগবে হচ্ছে 4 বছর। তার মানে আমরা আয়ুষ্কালটা পেয়ে গেলাম, আয়ুষ্কাল পেয়ে গেলাম, অর্থাৎ আমার সূত্রে অ্যান্সারটা হয়ে গেল। স্যার যারা এ অ্যান্সার দিয়েছো, অনেকেই এ অ্যান্সার দিয়েছো, তারা একটু সাব্বির কৃষ্ণ অনেকেই নাম রয়েছে এখানে, হ্যাঁ তারা একটু আমাকে জানাবে যে এখন বুঝতে পারছো কিনা যে কেন অ্যান্সারটা হবে স্যার ডি, কেন অ্যান্সারটা ডি হবে, একটু ইয়েস অর নো লিখে দিব যে বুঝছি কিনা স্যার। অ্যান্সারটা ডি হবে। ঠিক আছে স্যার। স্যার বিষয়টা হচ্ছে এখানে আরেকবার একটু রিপিট করে দিচ্ছি আপনাদেরকে। সেই বিষয়টা হচ্ছে স্যার আমাদেরকে প্রথম থেকে বুঝে উঠতে হবে যে আসলে কিসের সূত্র ইউজ করলে আমাদের এখানে অ্যান্সারটা চলে আসবে। আমার কোশ্চেন কি? কোশ্চেনটা হচ্ছে বার্ষিক অবচয় হার কত, এবং সেটা সরলরৈখিক পদ্ধতিতে। সরলরৈখিক পদ্ধতি মানে কি? তাহলে স্যার 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল, প্রত্যেক বছরই একই অবচয় হয় আর কি। 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল, এই হচ্ছে আমাদের প্রশ্ন। এখন আমাদের আয়ুষ্কাল কিন্তু প্রশ্নে লেখা নেই, আমাদেরকে আয়ুষ্কালটা বের করতে হবে। আয়ুষ্কাল আমরা কিভাবে নির্ণয় করব? আমাদের যে তথ্য আছে সে তথ্য দিয়ে মাথা খাটাইতে হবে স্যার, মাথা খাটাইতে হবে। তো আমাদেরকে বলতেছে মাসে অবচয় হচ্ছে 1,000 টাকা,
মাসিক অবচয় 1000। তাহলে আমার তো অবশ্যই বার্ষিক অবচয়ের কথা চিন্তা করি আমরা। তাহলে 1 বছরে আমার অবচয় কত হবে? 1 বছরে অবচয় হবে স্যার আমার 12,000 টাকা। এখন চিন্তা করব 1 বছরে যদি 12,000 টাকা অবচয় হয়, আমার টোটাল জিনিসটা, টোটাল মেশিনটা অবচয়যোগ্য মূল্যটাকে অবচয় করতে আমার কত দিন লাগবে? কত বছর লাগবে? তাহলে আমরা খেয়াল করে দেখতেছি যে ট্রাকটা কিনেছিলাম 60,000 টাকা দিয়ে। 60,000 টাকা দিয়ে আমরা কি ট্রাকটা কিনেছি। কিন্তু এটা যেহেতু সরলরৈখিক পদ্ধতি, আমাদেরকে অবশ্যই কি মাইনাস করতে হবে? এর ভগ্নাবশেষ মূল্যটা মাইনাস করে দিয়ে দিতে হবে। তাহলে আমার অবচয়যোগ্য মূল্য আসতেছে 48,000 টাকা। এই 48,000 টাকা অবচয়যোগ্য মূল্যকে আমরা যদি 12,000 টাকা যদি প্রতি বছরে অবচয় হয়, তাহলে টোটাল কয় বছর লাগবে অবচয় হতে? অর্থাৎ এই 48,000 টাকা ডিভাইডেড বাই ভাগ 12,000 টাকা। অ্যান্সার হচ্ছে স্যার 4 বছর। অর্থাৎ 4 12 48। এই 4 বছর যেহেতু আমরা পেয়ে গেছি আয়ুষ্কাল, তাহলে 100 ডিভাইডেড বাই 4। 100 ডিভাইডেড বাই 4 অর্থাৎ 4 25 এ 100, যার কারণে অ্যান্সার হয়ে গেছে 25%। ঠিক আছে স্যার, আমরা এর পরবর্তীতে যে প্রশ্নটা রয়েছে আমাদের এই কঠিন অংশের যে প্রশ্ন, সেই প্রশ্ন আমরা এখন অ্যান্সার করার চেষ্টা করব। এটা হচ্ছে স্যার আমাদের এই যে 6 এবং 7 নাম্বার প্রশ্নের কোশ্চেন। 6 এবং 7 নাম্বার সূত্রের কোশ্চেন এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং এটাই কিন্তু সবচেয়ে বেশি বার এসেছে। একটু মনোযোগ দিও সবাই যারা ক্লাসে রয়েছে। খেয়াল করবো 4 নাম্বারটা। 1990 সালের 1 জানুয়ারি তারিখে একটি মেশিন ক্রয় করা হলো, যার ক্রয় মূল্য 1 লক্ষ টাকা, আয়ুষ্কাল 10 বছর। প্রতি বছরেই সমপরিমাণ অবচয় ধরা হয়। প্রতি বছর সমপরিমাণ অবচয় মানে হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। সরলরৈখিক পদ্ধতি। প্রতি বছর সমপরিমাণ অবচয় মানে সরলরৈখিক পদ্ধতি। 1995 সালে 30 জুন তারিখে মেশিনটি বিক্রি করা হয় 15,000 টাকায়। স্যার খেয়াল করতে হবে, এবার বলেছে লাভ বা ক্ষতি হয়েছে কত টাকা। তাহলে স্যার লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য আমাদের সূত্র রয়েছে। যন্ত্রপাতি বা সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস পুস্তক মূল্য। বিক্রয় মূল্য মাইনাস পুস্তক মূল্য। তাহলে স্যার আমরা বিক্রয় মূল্যটা বসাই। আমাদের বিক্রয় মূল্য কত টাকা এখানে খেয়াল করে দেখি। আমাদের বিক্রয় মূল্য হচ্ছে মেশিনটি বিক্রি করা হয় 15,000 টাকায়। স্যার 15,000 টাকায় আমরা মেশিনটি বিক্রি করেছি। এখন খেয়াল করতে হবে এর পুস্তক মূল্য কত টাকা, সেটা আমরা মাইনাস করে দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। এখন এখন পুস্তক মূল্য নির্ণয় করার জন্য আমার কি দরকার স্যার? ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। স্যার খেয়াল করে দেখেন তো ক্রয় মূল্য কত আর পুঞ্জীভূত অবচয় মানে কি, সেটা তো অলরেডি আমরা জানি যে যত বছর ব্যবহার করা হবে সবগুলো বছরের মোট অবচয়। আচ্ছা, ক্রয় মূল্য হচ্ছে স্যার 1 লক্ষ টাকা। ক্রয় মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। এখন ক্রয় মূল্য যদি 1 লক্ষ টাকা হয়, পুঞ্জীভূত অবচয় কত হবে স্যার? পুঞ্জীভূত অবচয় হচ্ছে মেশিনটি যত বছর ব্যবহার করা হয়েছে তার মোট অবচয়। খেয়াল করে দেখো স্ক্রিনে, মেশিনটা আমরা কিনেছি 1990 সালের 1 জানুয়ারি, অর্থাৎ 90 সাল পুরোটাই ব্যবহার করেছি। 90 সালের পুরোটাই ব্যবহার হয়েছে 1 বছর। 91 সাল ব্যবহার করেছি, 92 সাল ব্যবহার করেছি, 93 সাল ব্যবহার করেছি, 94 সাল ব্যবহার করেছি, অর্থাৎ 5 বছর ভালোভাবে ব্যবহার করেছি। কিন্তু 95 সালের অর্ধেক ব্যবহার করেছি। আর 95 সালের অর্ধেক ব্যবহার করেছি 95 সালের 30 জুন, অর্থাৎ 5 বছর টোটাল ব্যবহার করেছি। আর 95 সালের অর্ধেক ব্যবহার করেছি, 5.5 বছর ব্যবহার করেছি। আমরা টোটাল ব্যবহার করেছি স্যার, খেয়াল করুন যে পুঞ্জীভূত অবচয়টা কিভাবে নির্ণয় করা হয়। এই পুঞ্জীভূত অবচয় আমরা টোটাল ব্যবহার করেছি হচ্ছে 5.5 বছর। তার মানে মোট অবচয় লাগবে। মোট অবচয় 5.5 বছর ব্যবহার করেছি, মোট অবচয় লাগবে স্যার। মোট অবচয় হচ্ছে যে মেশিনটি কিনেছি 1 লক্ষ টাকা দিয়ে, আয়ুষ্কাল 10 বছর, অর্থাৎ 1 লক্ষ ডিভাইডেড বাই 10 বছর। 1 লক্ষ ডিভাইডেড বাই 10 বছর অর্থাৎ 10,000 টাকা হচ্ছে অবচয়। 1 লক্ষ ডিভাইডেড বাই 10, তাহলে আমার কি হবে? 10,000 টাকা অবচয়, যেটা আমরা ব্যবহার করেছি কয় বছর? 5.5 বছর। 5.5 বছর ব্যবহার করেছি, অর্থাৎ পুঞ্জীভূত অবচয় হচ্ছে 55,000 টাকা। পুঞ্জীভূত অবচয় হচ্ছে 55,000 টাকা। তাহলে 1 লক্ষ টাকা থেকে যদি 55,000 টাকা বাদ দেই, তাহলে আমাদের থাকতেছে স্যার পুস্তক মূল্য 45,000 টাকা।
তাহলে স্যার যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি বের করার জন্য বিক্রয় মূল্য মাইনাস পুস্তক মূল্য ইকুয়াল টু মাইনাসের 30,000 টাকা, মাইনাসের 30,000 টাকা। অর্থাৎ স্যার ক্ষতি হয়েছে 30,000 টাকা। স্যার বুঝতে পেরেছি কিনা এটা একটু আমাকে একটু জানান এখন। সূত্রটা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের এখানে আটকাবে না আশা করছি। তো এই টপিকের আরো একটা কঠিন কোশ্চেন এসেছে 5 নাম্বার এবং 6 নাম্বার যে প্রশ্ন দুইটা রয়েছে তুলনামূলক এগুলোও কঠিন কোশ্চেন। একজন বলেছে আরেকবার একটু বলার জন্য, স্যার একটু বলে দিচ্ছি এটা, যে কোশ্চেনটা যখন আমরা দেখব লাভ বা ক্ষতি নির্ণয়ের তখন আমরা অবশ্যই কি করব, মাথায় এটা চলে আসবে যে বিক্রয় মূল্য মাইনাস পুস্তক মূল্য, এটা হতে হবে স্যার। তাহলে বিক্রয় মূল্য থেকে যদি পুস্তক মূল্য বাদ দেই তাহলে আমরা অবশ্যই লাভ বা ক্ষতিটা পাবো। বিক্রয় মূল্য কত টাকা? 15,000 টাকা বিক্রয় মূল্য। তাহলে পুস্তক মূল্যটা বের করতে হবে। সূত্র কি? ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। তাহলে ক্রয় মূল্য 1 লক্ষ টাকা। এখন আমার দরকার পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় মানে কি? মেশিন যত বছর ব্যবহার করেছি টোটাল মোট অবচয়। মেশিনটা ব্যবহার করেছি কয় বছর? 1990 সালে কিনেছি, 95 সালে জুন মাসে এসে বিক্রি করেছি। 90 সাল থেকে জানুয়ারিতে যেহেতু কিনেছি 90 সাল পুরাটা ব্যবহার করেছি, 90, 91, 92, 93, 94, তার মানে 5 বছর ফুল ব্যবহার করেছি। আর 95 সালের 30শে জুন মানে অর্ধেক, অর্থাৎ সোজা কথা স্যার 5.5 বছর ব্যবহার করেছি, 5.5 বছর ব্যবহার করেছি। তাহলে আমার টোটাল এক বছরে যদি 10,000 টাকা অবচয় বের করতে পারি আমরা, এক বছরে 10,000 টাকা কিভাবে অবচয় হইলো? মেশিনের ক্রয় মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা ডিভাইডেড বাই আয়ুষ্কাল। স্যার 1 নাম্বার সূত্র লিখাই দিছি আজকে, সেটাই যে মেশিনের মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। তাহলে আমার হচ্ছে এক বছরের অবচয় 10,000 টাকা। তাহলে ইনটু দিলাম 5.5 বছর, অর্থাৎ আমার টোটাল পুঞ্জীভূত অবচয় হচ্ছে 55,000 টাকা। তাহলে আমরা ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিলে পাই পুস্তক মূল্য। তাহলে এখানে আমরা এখন পুস্তক মূল্যের টাকাটা বসায় দিই, 15,000 মাইনাস 45,000, যেহেতু মাইনাসটা বড় অতএব ক্ষতি হয়েছে। এটা স্যার ঠিক আছে, এটা সম্পর্কে আর কিছু জানাচ্ছি না। এখন আমি যে 5 নাম্বার কোশ্চেনটা অ্যান্সার করার চেষ্টা করি। এই ধরনের কোশ্চেন আসলে কি করব? 5 নাম্বার যে প্রশ্নটা এসেছে এটা রিসেন্ট আসছে, 2016, 17, 18 সালের দিকেই চলে এসেছিল এই কোশ্চেনটা, যে 4 বছর পূর্বে ঝিলমিল ট্রেডার্স 5 লক্ষ টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে। তাহলে স্যার বলা হচ্ছে 10 বছর আয়ুষ্কাল রয়েছে এবং আয়ু শেষে এটা কি করা হবে স্যার? আনুমানিক ভগ্নাবশেষ মূল্য দাঁড়ায় 50,000 টাকা। এই সরঞ্জামটির ক্ষেত্রে সরলরৈখিক অবচয় পদ্ধতি ব্যবহার করা হয়। বর্তমানে এই সরঞ্জামটি যদি 2,50,000 টাকায় বিক্রি করা হয় তবে এরূপ বিক্রয়ে কত টাকা লাভ বা ক্ষতি হবে? কত টাকা লাভ বা ক্ষতি হবে? আচ্ছা, লাভ বা ক্ষতি নির্ণয়ের এই ম্যাথটা আপনাদের জন্য, যে আমরা কিভাবে লাভ বা ক্ষতি নির্ণয় করি। অর্থাৎ খেয়াল রাখতে হবে স্যার, আমার মেশিনের মূল্য 5 লক্ষ টাকা, যেহেতু এটা সরলরৈখিক পদ্ধতি, তার মানে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? ভগ্নাবশেষ মূল্য মাইনাস করতে হবে। অর্থাৎ 5 লক্ষ থেকে আমাদেরকে ভগ্নাবশেষ মূল্য 50,000 মাইনাস করতে হবে। তাহলে মেশিনের অবচয়যোগ্য মূল্য হচ্ছে 4,50,000 টাকা, যেটার আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। অর্থাৎ মোট আয়ুষ্কাল দিয়ে যদি আমি ভাগ দেই তাহলে এক বছরের অবচয় হচ্ছে 45,000 টাকা। এই জায়গাটায় স্যার মনে রাখতে হবে মেশিনটা কয় বছর আগে কেনা হয়েছিল? 4 বছর পূর্বে। তার মানে মেশিনটা ব্যবহার হয়েছে 4 বছর। এই জায়গাটা হচ্ছে ট্রিকি পয়েন্ট, ভুল করার জায়গা। 4 বছর ব্যবহার করা হয়েছে, তার মানে পুঞ্জীভূত অবচয় হচ্ছে 4 দিয়ে গুণ করতে হবে। 4 5 20 শূন্য, হাতে আমার 2, 4 4 16 আর 2 হচ্ছে 18, অর্থাৎ 1,80,000 টাকা হচ্ছে আমাদের পুঞ্জীভূত অবচয়। আমরা এটা এভাবে দ্রুত বের করে ফেললাম যে পুঞ্জীভূত অবচয়।
এখন স্যার আমার তো মেশিনটার লাভ বা ক্ষতি জানতে গেলে মেশিনের বিক্রয় মূল্য থেকে পুস্তক মূল্য মাইনাস করতে হয়। পুস্তক মূল্য কিভাবে আসে? পুস্তক মূল্য হচ্ছে মেশিনের ক্রয় মূল্য, মেশিনের ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়, অর্থাৎ 1,80,000 টাকা। এটা হচ্ছে আমার পুঞ্জীভূত অবচয়। ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিলাম। আমরা সূত্রগুলো অলরেডি শিখেছি সবাই। তাহলে স্যার এখানে আসতেছে কত টাকা? 3,20,000 টাকা। এইটা হচ্ছে স্যার পুস্তক মূল্য। মানে এভাবে আমরা কিন্তু স্যার চিন্তা করে করে সহজে করতে পারি, কারণ এই ম্যাথগুলো কিন্তু স্যার যেহেতু রিসেন্ট আসছে, আমরা ক্যালকুলেটর ছাড়াও এই রকম ম্যাথ দিতে পারে, এটা মনে রাখতে হবে। তাহলে পুস্তক মূল্য পাইলাম 3,20,000। তাহলে স্যার এখন আমরা সূত্র বসাবো, বিক্রয় মূল্য হচ্ছে 2,50,000 টাকা, মাইনাস বিক্রয় মূল্য থেকে আমরা মাইনাস করবো কি স্যার? পুস্তক মূল্য। মাইনাস হবে স্যার পুস্তক মূল্য 3,20,000 টাকা। অর্থাৎ যেহেতু মাইনাসেরটা বড় 7, তার মানে 70,000 টাকা আমার তার মাইনাসের আছে, মাইনাসের মানে ক্ষতি হয়েছে, অর্থাৎ ক্ষতি 70,000 টাকা। একটু ফন্টের সমস্যার কারণে মানে ক্ষতিটা এইভাবে আসে নাই, আনসারটা হচ্ছে সি। এখানে হচ্ছে ক্ষতি, এটা স্যার লস। আমরা এটা মনে বুঝতে পারছি অলরেডি যে লস হচ্ছে আমাদের 70,000 টাকা। ঠিক আছে স্যার, আমাদের এখানে পুঞ্জীভূত অবচয় বের করতে হবে, পুস্তক মূল্য বের করতে হবে, তারপর লাভ বা ক্ষতি বের করতে হবে স্যার। ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা অ্যান্সার দিয়েছেন। আমি চাচ্ছি যে আজকের আমাদের এই লেকচারের লাস্ট যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি আমি আপনাদেরকে অ্যান্সার করে দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে এখানে রয়েছে 6 নম্বরে। আসলে কি চেয়েছে? এটা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় করতে বলেছে। স্যার আমরা জানি অলরেডি যে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমরা অবচয় কিভাবে নির্ণয় করি। আমরা পুস্তক মূল্যের উপর অবচয়ের পার্সেন্টেজ গুণ করি। ক্রমহ্রাসমান জের পদ্ধতির অবচয় নির্ণয় করার সূত্র কি? অবচয় নির্ণয় করার সূত্র হচ্ছে আমরা ওই মেশিনটার প্রত্যেক বছরের পুস্তক মূল্যের সাথে অবচয় হার গুণ করব। মেশিনের অবচয়যোগ্য মূল্য বা পুস্তক মূল্যের সাথে আমরা অবচয় হার গুণ করব। কিসের ক্ষেত্রে? ক্রমহ্রাসমান জের পদ্ধতির ক্ষেত্রে। এখন স্যার ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে এই কাজটা করতে হবে। তার এই প্রশ্নে কিন্তু আমাদেরকে বলে নাই যে কত পার্সেন্ট অবচয় হার, কিন্তু বলে দিছে যে আয়ুষ্কাল কত। আমাদের কিন্তু আগে অবচয় হারটা নির্ণয় করতে হবে। সেটা হচ্ছে স্যার কি? 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল, অর্থাৎ 1 ইনটু 2, যেহেতু ক্রমহ্রাসমান জের পদ্ধতি, ইনটু 2, অর্থাৎ 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল হচ্ছে 4 ইনটু 2, 4 25 100। তার মানে এখানে অবচয়ের হার হচ্ছে স্যার 50%। অবচয়ের হার হচ্ছে 50%। এখন বলছে দ্বিতীয় বছরের অবচয় কত? তাহলে আমরা অলরেডি পেয়ে গেলাম অবচয়ের হার। তাহলে প্রথম বছর এবং দ্বিতীয় বছর, তাহলে আমাদের মেশিনের মূল্য দেখতে হবে কত টাকা রয়েছে। আমাদের প্রথমে লেখা রয়েছে একটি যন্ত্রপাতি বিক্রয় মূল্য না হবে স্যার, এটা হবে হচ্ছে যন্ত্রপাতিটির ক্রয় মূল্য। এই জায়গাটা একটু, যন্ত্রপাতিটির মূলত কি হবে স্যার? ক্রয় মূল্য। যন্ত্রপাতিটির ক্রয় মূল্য 5 লক্ষ টাকা, পরিবহন খরচ 50,000 টাকা এবং সংস্থাপন ব্যয় 20,000 টাকা। তার মানে 5,70,000 টাকা হচ্ছে আমাদের অবচয়যোগ্য মূল্য। 5,70,000 টাকা। স্যার খেয়াল করব অবচয়ের হার কত? অবচয়ের হার হচ্ছে 50%। 50% হচ্ছে অবচয়ের হার। এবং প্রথম বছরের অবচয় কত হবে? প্রথম বছরের অবচয় হচ্ছে 5,70,000 অর্ধেক। ঠিক আছে স্যার, 5,70,000 অর্ধেক। অর্থাৎ আমরা যদি এর 50% মানে কি স্যার? অর্ধেক, অথবা আমরা 5 দিয়ে গুণ করলেও ইজিলি বের করতে পারবো। 5 সাথে 35 এর 5 হাতে আমার 3, 5 5 25, 25 আর 3 28, অর্থাৎ 2,85,000 টাকা হচ্ছে প্রথম বছরের অবচয়। দ্বিতীয় বছরে যখন অবচয় করব তখন আমরা 2,85,000টা অবশ্যই মাইনাস করে নিব। অর্থাৎ আমাদের এখানে পুস্তক মূল্য দাঁড়াবে 2,85,000
85,000, কারণ এই টাকাটাকে আমরা এটা মাইনাস করে ফেলেছি। এবং অবচয়ের হার হচ্ছে কত স্যার? 50%। সব সময় অবচয়ের হার এখানে 50%। তাহলে স্যার এই বছর অবচয় কত হবে? দ্বিতীয় বছরে অবচয় হবে এই 2,85,000 টাকার অর্ধেক। 50% মানে কি? 50% মানে স্যার এর অর্ধেক। অর্থাৎ অলরেডি বুঝে গেছো তোমরা 1,42,000, 1,42,500 এরকম, 1,42,500 টাকা। অর্থাৎ স্যার আমরা এই 2,85,000 কে 50% করলে বা অর্ধেক করলে বা 2 দিয়ে ভাগ করলে কত আসতেছে? 1,42,500। এইভাবে আমরা অ্যান্সার গুলো বের করতে পারি স্যার। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আমি আজকের লেকচারে যে সর্বশেষ যে 3টা ইউনিট আলোচনা করলাম সেই বিষয়গুলোর সাথে এর আগে যে বিষয়গুলো আলোচনা করেছি বুঝতে পেরেছি কিনা আপনারা একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন যে স্যার বুঝতে পেরেছি কিনা এটা। তাহলে মূলত হচ্ছে আপনাদের এই মুহূর্তে কিছু কোশ্চেন আনসার সেশন নিয়ে আমি আর কি লেকচার আজকের ক্লাসটা শেষ করব। আজকের এই স্মৃতিবহ ক্লাস, অর্থাৎ আমরা 2বার আজকে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, এই স্মৃতিবহ ক্লাসটি আজকে শেষ করব। সেটা হচ্ছে স্যার এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সে অনুযায়ী আপনারা কোশ্চেন করতে পারেন, না হলে পরবর্তীতে আপনারা রাজন ভাইকে জানাই দিবেন কি ধরনের কোশ্চেন আছে, আমি ইনশাআল্লাহ অ্যানসার করব। রাজন ভাই কি আছেন নাকি আমি ক্লাস শেষ করব? রাজন ভাইয়ের নেট কানেকশন একটু খারাপ, উনি জয়েন করতে পারতেছে না। তোমরা বুঝতে পারলে হ্যাঁ, যদি কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করো। হ্যাঁ, যে রেইজ হ্যান্ড করেছো কোশ্চেন করো। ঠিক আছে স্যার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাজন ভাই আপনি ক্লাসে আছেন? ক্লাসটি শেষ করতে চাচ্ছি। ও আচ্ছা স্যার, স্যার বুঝতে পেরেছি। আমি এতক্ষণ স্টুডেন্টরা অ্যালাউড ছিল না, এখন অ্যালাউড হয়েছে। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কোশ্চেনটি বলুন। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে ভুল সংশোধনী জাবেদায়। হ্যাঁ হ্যাঁ বলেন স্যার। স্ক্রিপ্টে দেখেছিলাম 3 নং বলা ছিল চূড়ান্ত হিসাব তৈরি, তার ভুলের অনিশ্চিত হিসাব এবং লাভ লোকসান সমন্বয় নামিক হিসাবের পরিবর্তে হিসাব বা আয় বিবরণীর সমন্বয় হিসেবে দেওয়া হয়। আমি এই কথাটা বুঝতে পারি নাই। স্যার স্ক্রিপ্ট আমি নিজেও দেখিনি, আপনার কোশ্চেনটিও আমি বুঝতে পারিনি। আপনি যদি একটু কাইন্ডলি এই লেখাটা একটু যদি স্ক্রিনশট আকারে যদি একটু রাজন ভাইকে মেসেজে দেন, রাজন ভাই আমাকে দিতে পারবে, তাহলে আমি জিনিসটা একটু ব্যাখ্যা করে দিতে পারবো স্যার ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে স্যার। কালাই দেবনাথ, তোমার কোশ্চেন বলো। ওকে স্যার। অথবা BAE 30101, আপনার কোনো কোশ্চেন থাকলে আপনি কোশ্চেনটি করেন। আচ্ছা ঠিক আছে, আজকে কোশ্চেন সেশন হবে না সেই অনুযায়ী। ঠিক আছে, আপনারা তারপরও কোশ্চেন থাকলে আপনারা রাজন ভাইকে জানাবেন। হ্যাঁ, রাজন ভাই আমাকে পাস করে দিলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব, সেটা সমস্যা নেই স্যার। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ধৈর্য ধরার জন্য আপনাদেরকে ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম, স্যার রাজন বলছিলাম। হ্যাঁ ভাই বলেন। স্যার ভাই সরি, আমি আসলে হচ্ছে অনেক কষ্টে ঢুকতে পারতেছি না, তো আমার আইডিয়া এখন হচ্ছে যে আজকের মতো শেষ করেন, আমাদের কোশ্চেন সেশন ইনশাআল্লাহ আগামী ঠিক আছে ক্লাসে আমরা একটু লং টাইম সময় দিব। তো ইনশাআল্লাহ আজকে স্যার এখানে শেষ করেন স্যার। সবাইকে ধন্যবাদ। রাত্র অনেক হয়েছে, সবাই পড়াশোনা যারা পড়াশোনা করুন, পড়াশোনা করেন, ঘুমিয়ে যাবেন, ভোর রাত্রে উঠবেন, তারা ঘুমিয়ে যান। আর স্যার হচ্ছে যে আপনি একটু রেকর্ডেশনটা আমাকে পাঠিয়ে দিন। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।